প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই সহজ পাঠ কোচিং সেন্টারে। আমরা নতুন একটি পর্ব শুরু করেছি, যে পর্বটির নাম দিয়েছি মাধ্যমিকের প্রস্তুতি। তো এই প্রস্তুতি পর্বে আমরা ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। প্রথম যে চ্যাপ্টারটি পরিবেশের জন্য ভাবনা, সেই চ্যাপ্টারে আমরা আজকে এমসিকিউ নিয়ে কথা বলবো। ঠিক আছে, অন্য ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমরা শূন্যস্থান পূরণ এবং ট্রু ফলস নিয়েও কিন্তু কথা বলবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ 38টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিওটি। তোমার জন্য প্রথম এমসিকিউ, বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবথেকে বেশি সেটি হলো এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। তো অ্যান্সার হবে এ ট্রপোস্ফিয়ার, কারণ এই স্তরের মধ্যেই কিন্তু 75% বায়ু রয়ে গেছে। তো অবশ্য অনেক ঘন একটা স্তর। 2 নম্বর প্রশ্ন, ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় সেটি হলো এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। অ্যান্সার হবে এই ট্রপোস্ফিয়ার, কারণ এই স্তরের মধ্যে জলীয়বাষ্প থাকে এবং সেই জলীয়বাষ্পগুলি ধূলিকণাকে আশ্রয় করে কী তৈরি করে? মেঘ তৈরি করে, এবং সেই মেঘ থেকে ঝড় বৃষ্টি বজ্রপাত তো দেখা দেবেই। ওকে, তাই কিন্তু এই ট্রপোস্ফিয়ারকে আবার ক্ষুব্ধমণ্ডলও বলা হয়ে থাকে, তাই না? তো নাম্বার 3, কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়? এ থার্মোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার এবং ডি ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার তো ক্ষুব্ধমণ্ডল ভাই, এটাকে শান্ত বলা হবে না। অবশ্যই অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার, কারণ এই স্তরে কিন্তু জলীয়বাষ্প এরকম থাকে না, তাই ধূলিকণাও থাকে না, মেঘ সৃষ্টির কোনো একদম মেঘ সৃষ্টির কোনো উপায় নেই, তাই এখানে কিন্তু ঝড় বৃষ্টি এগুলো কিছু হয় না। আর এই কারণে কিন্তু এই অঞ্চল দিয়েই কিন্তু সাধারণত জেট প্লেনগুলো ওড়ে, বিনা বাধাতেই তারা কিন্তু সহজেই চলাফেরা করতে পারে। ওকে, আরেকটা বিষয় বলে দিই, স্ট্র্যাটোস্ফিয়ারে কিছু মেঘ দেখা যায় বটে, পাতলা পাতলা পালকের মতো দেখতে কিছু মেঘ দেখা যায়, তবে তো বৃষ্টি বৃষ্টি হয় না ভাই। ওটাকে অনেক সময় অলক মেঘ বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? অলক মেঘ। 4 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা প্রায় এ -50 ডিগ্রি, বি 50 ডিগ্রি সেলসিয়াস, সি -30 ডিগ্রি সেলসিয়াস এবং ডি 0 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যান্সার হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ বলতে বোঝাচ্ছে কিন্তু স্ট্র্যাটোপজকে। স্ট্র্যাটোপজের উষ্ণতা কিন্তু এই 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু স্থির হয়ে যায়। ওকে, তারপরে আবার তোমার কমতে থাকে মেসোস্ফিয়ারে গিয়ে। 5 নম্বর প্রশ্ন, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে যে স্তর সেটি হলো এ ট্রপোস্ফিয়ার, বি ওজোনোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। অ্যান্সার হবে ওজোনোস্ফিয়ার। এটা সাধারণত আমাদের দ্বিতীয় স্তর, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 40-এর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্বে পাওয়া যায় এই স্তরটি। এই স্তর আমাদের অতি ইউভি রশ্মিকে শোষণ করে নেয়, তাই এটাকে পৃথিবীর ছাতাও বলা হয়ে থাকে, তাই না? 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হলো কোনটি? এ ট্রপোপজ, বি স্ট্র্যাটোপজ, সি মেসোপজ এবং ডি থার্মোপজ। তো অ্যান্সার হলো মেসোপজ। এটা মেসোস্ফিয়ারের সর্বোচ্চ অংশ। তো মেসোস্ফিয়ার হলো আমাদের বায়ুমণ্ডলের মধ্যে সবথেকে শীতলতম স্তর, এবং সেই শীতলতম স্তরের সর্বোচ্চ অংশে মেসোপজ এর উষ্ণতা সবথেকে কম হয়ে থাকে, প্রায় -92 ডিগ্রি সেলসিয়াস, অনেকটাই কম। এটা আমাদের কিন্তু বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। ক্লিয়ার? ওকে, 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো এ ট্রপোস্ফিয়ার, বি এক্সোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। বলে রাখি, এই থার্মোস্ফিয়ারের যে সকল গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, এগুলো সূর্য থেকে আগত এই সকল রশ্মির প্রভাবে কিন্তু তারা ভেঙে ভেঙে তারা পরমাণু থেকে সব আয়নে পরিণত হয়ে যায়। তো এই যে ভাঙন প্রক্রিয়া, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। এই জন্য কিন্তু থার্মোস্ফিয়ারের উষ্ণতাটা অনেক বেশি হয়ে যায়, প্রায় তোমার 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা কিন্তু চলে যায় এই স্তরে। ক্লিয়ার? তাই এটাকে উষ্ণতর স্তর বলা হয়ে থাকে। মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে? এ ট্রপোস্ফিয়ার, বি ওজোনোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়নোস্ফিয়ার। তো অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। বলে রাখি, থার্মোস্ফিয়ারের অপর নাম হলো আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের একটু আগে বললাম যে সেখানে তোমার গ্যাসগুলো আয়নিত অবস্থা থাকে, তাই কিন্তু এখানে ওই
তোমার যেহেতু আয়ন তোমার পজিটিভ এবং নেগেটিভ দুই রকমই আয়ন থাকে, যেহেতু আয়নিত হচ্ছে তাই ইলেকট্রনের আদান প্রদান হয়। এই ইলেকট্রনের আদান প্রদানের সময় কিন্তু ইলেকট্রনের গতিপথটাই আলোকিত হয়, এবং সেই আলোকিত হওয়াটাকে আমরা কিন্তু বিভিন্ন রকম কালারিং দেখি, ওটাকে মেরুজ্যোতি বলে থাকি। বেতা তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের যে স্তরে: এ ওজোনোস্ফিয়ার, বি আয়নোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, আর ডি থার্মোস্ফিয়ার। সরি, থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার একই, মানে এখানে এক্ষেত্রে বি এবং ডি দুটোই অ্যান্সার হবে। ক্লিয়ার? এটাও গেল, এটা ওনাটা দিলে, অপশন দিলে ভালো হতো। 10 নম্বর প্রশ্ন: প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে কত ডিগ্রি করে কমে সেটা বলতে হবে। এ 5.6 ডিগ্রি সেলসিয়াস, বি 6.5 ডিগ্রি সেলসিয়াস, সি 3.5 ডিগ্রি সেলসিয়াস এবং ডি 4.6 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যান্সার হবে কোনটা? এটা 6.5 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেক কিলোমিটার কিন্তু এতটা করে কমে যায় উষ্ণতা। নেক্সট কোশ্চেন: বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এইগুলো কিন্তু স্থাপন করা হয়? তাই কোন স্তরে দেখে নিই একটু আমরা। এ এক্সোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। তো অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার। সবথেকে বাইরের স্তরে কিন্তু এই মহাকাশ স্টেশনগুলো এবং কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু স্থাপন করা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন: বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে? এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। অ্যান্সার হলো ট্রপোস্ফিয়ার, কারণ এখানে জলীয় বাষ্প আছে, মেঘ সৃষ্টি হচ্ছে, এইভাবে কিন্তু তারা তোমার উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সব কিছুই হচ্ছে এখানে। 13 নম্বর প্রশ্ন: নিম্নের যে রাসায়নিক পদার্থটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? এ ক্লোরোফর্ম, বি আয়োডোফর্ম, সি ক্লোরোফ্লুরোকার্বন, ডি অ্যাসিটিলিন। তো অ্যান্সার হবে ক্লোরোফ্লুরোকার্বন, CFC। ওকে। 14 নম্বর প্রশ্ন: CFC বা ক্লোরোফ্লুরোকার্বন অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সেটাই। এ সক্রিয় কার্বন পরমাণু, বি সক্রিয় ক্লোরিন পরমাণু, সি সক্রিয় ফ্লুরিন পরমাণু এবং ডি সক্রিয় হাইড্রোজেন পরমাণু। তো অ্যান্সার ক্লোরিন পরমাণু হবে এটা, ঠিক আছে? কারণ দেখো এর ফুল ফর্মটা হলো ক্লোরোফ্লুরোকার্বন। তো ক্লোরো প্রথমে আসছে, ক্লোরিন থাকে এর মধ্যে, তো এটার আঘাতে কিন্তু ক্লোরিনই বাড়ায়, সক্রিয় ক্লোরিন বাড়ায়, এবং সেটাই কিন্তু তোমার কার্বনে O3 সঙ্গে বিক্রিয়া করে এটাকে ভেঙে অক্সিজেনে পরিণত করে দেয়, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন: সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরে ব্যাপক ক্ষতি করে সেটি হলো ড্যাশ। তো এ NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড এবং N2O4। তো অ্যান্সার হবে কিন্তু NO নাইট্রিক অক্সাইড, এটা অ্যান্সার হবে। ওকে। ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব কোনটি? এ ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, বি শস্যের উৎপাদন হ্রাস, সি ত্বকের ক্যান্সার, ডি উপরোক্ত সবগুলোই। তো অ্যান্সার অবশ্যই হবে ডি, উপরের সবগুলোই কিন্তু ওজোন স্তর ক্ষয়ের ফলে, কিন্তু ওজোন স্তর ধ্বংসের ফলে, যেহেতু অতিবেগুনি রশ্মি চলে আসে সরাসরি, বিশেষ করে তোমার যেগুলো কম তরঙ্গ দৈর্ঘ্যের যে অতিবেগুনি রশ্মিগুলো, সেগুলো কিন্তু আমাদের ক্ষতি করে থাকে সাধারণত, সেগুলো চলে আসে, সেগুলোকে আর রুখতে পারে না, তার ফলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। 18 নম্বর প্রশ্ন: কোনটি গ্রিনহাউস গ্যাস? এ অক্সিজেন মানে O2, বি O3 ওজোন, নাকি সি নাইট্রোজেন এবং ডি হাইড্রোজেন? তো অবশ্যই গ্রিনহাউস গ্যাস এক্ষেত্রে আমাদের এইটা হবে, অর্থাৎ ওজোন গ্যাস। ওজোন গ্যাস কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজনের স্তর আছে সেটা আমাদের জন্য উপকার করে, কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে যে ওজোন গ্যাসগুলো থাকে সেগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে। হ্যাঁ, ওটা আমাদের জন্য খুব একটা উপকারী না। আর এমনিতেই তোমার ওজোন গ্যাসটা একটা বিষাক্ত গ্যাস, যদি আমাদের শ্বাসের মাধ্যমে যদি বেশি মাত্রায় ওজোন গ্যাস আমাদের শরীরের মধ্যে চলে যায়, আমরা কিন্তু মারা যাবো। ওকে, এটা খেয়াল রাখতে হবে। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কেয়ারফুলি প্রশ্নটা পড়তে হবে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ওকে, এই ধরনের চালাকিগুলো প্রশ্ন দিতে পারে। তো সেটি হলো নাইট্রোজেন, পরিবেশকে উত্তপ্ত করে না এটা। আচ্ছা, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের অবদান কত পার্সেন্ট সেটাই বলতে হবে। A 30%,
বি 20%, সি 50%, ডি 60%। তো অ্যান্সার হবে 50%। ওকে, প্রায় সবথেকে বেশি ভূমিকা পালন করে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেহেতু আমাদের পরিবেশে এর পরিমাণটা বেশ অন্য অন্য গ্রিন হাউস গ্যাসের তুলনায় এর পরিমাণটা বেশি। আচ্ছা, 21 দাগে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের অবদানের সঠিক ক্রমানুসার হলো। এ প্রথমে CO2, সবথেকে বেশি CO2, মানে ক্রমগুলো তোমরা লক্ষ্য করো, দেখো কোনটা হচ্ছে। সবগুলোর প্রথমে কিন্তু কার্বন ডাইঅক্সাইডই আছে, খেয়াল করে দেখতে হবে ক্রমটা কোনটা হয়। তো অ্যান্সার যেটা হবে সেটা হলো বি, সবথেকে বেশি ক্ষতি করে তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে জল। ওকে, আচ্ছা, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম কোনগুলো? যেগুলো কিন্তু মানে মাটি, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ মাটি চাপা পড়ে অনেক বছর ধরে তারা প্রস্তরে, অর্থাৎ কি বলবো, পাথরে পরিণত হয়ে গেছে, সেইগুলোকে বলা হচ্ছে কিন্তু জীবাশ্ম। আবার মনে রাখতে হবে সব জীবাশ্মই পাথর হয় না, আবার যেমন পেট্রোলিয়াম, এটা কিন্তু মানে লিকুইড আকারে থাকে। যাই হোক, এখানে জীবাশ্ম নয় হলো কাঠ। এরকম প্রস্তরের আকার আমরা পাই না, সাধারণ কাঠ, গাছ থেকেই কাঠ পাই। 23 নম্বর প্রশ্ন, পেট্রোল, কেরোসিন, ডিজেল ও LPG, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার ফুল ফর্ম, এর মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? সে অ্যান্সার হলো এলপিজি তাপন মূল্য এইগুলোর থেকে সবথেকে বেশি হয়ে থাকে। প্রদত্ত জ্বালানিগুলির তাপন মূল্য, এটা সংক্রান্ত হবে, মানে স্পেলিংটা ভুল হয়েছে, মানে টাইপিংয়ে। তো কোনটা তাপন মূল্যের সঠিক ক্রম আর কি? ওকে, প্রথমটা দেয়া আছে কয়লা, তারপরে ডিজেল দেয়া আছে, তারপর হাইড্রোজেন দেয়া আছে, তারপর এলপিজি দেয়া আছে। দ্বিতীয়টা দেখি বিতে দেয়া আছে কয়লা প্রথমে, তারপর হাইড্রোজেন, তারপরে ডিজেল, তারপরে এলপিজি। আর সিতে দেওয়া আছে প্রথমে কয়লা দিয়েছে, তারপরে মানে কয়লা মানে সবথেকে কম, দেখো লেস দ্যান দেওয়া আছে, তা কয়লা সবথেকে কম, তারপর ডিজেল, তারপর এলপিজি, তারপর হাইড্রোজেন। আর ডিতে দেওয়া আছে কয়লা, এলপিজি, তারপর ডিজেল, তারপর হাইড্রোজেন। তো অ্যান্সার হবে তোমার কিন্তু সিটা। কয়লা আর ডিজেলের তাপন মূল্য প্রায় কাছাকাছি, এলপিজি তার থেকে বেশি এবং হাইড্রোজেন সব থেকে বেশি। তো এই ক্রমটাই কিন্তু সঠিক হবে। 25 নম্বর প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি? কোনটি? দেখো কয়লা দেওয়া আছে, খনিজ তেল দেওয়া আছে, প্রাকৃতিক গ্যাস দেওয়া আছে, সবগুলোই কিন্তু এখানে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো কোনটি? এ মিথেন, বি হাইড্রোজেন, সি বিউটেন এবং ডি অক্সিজেন। তো অ্যান্সার হবে এখানে বিউটেন। ওকে, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা প্রয়োজন, তার কারণটা কি? এ, এগুলি খুব দামি, বি, এগুলি সহজে পাওয়া যায় না, সি, এগুলি অনবীকরণযোগ্য, অর্থাৎ একবার শেষ হয়ে গেলে আর তা ফিরে পাওয়া যায় না, সেটাকে অনবীকরণযোগ্য বলা হয়ে থাকে, নতুন করে তৈরি করা যায় না। আর এর মধ্যে কোনোটাই নয়। তো অ্যান্সার অবশ্যই হবে এটা সি, কারণ এরা এই জীবাশ্ম জ্বালানিগুলি মানে প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে, এরকম আবার তৈরি করা যায় না, একবার শেষ হয়ে গেলে ব্যাস গেল। 28 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? এ বর্তমানের উন্নতি, বি ভবিষ্যতের উন্নতি, সি ভবিষ্যৎকে সুরক্ষিত রেখে বর্তমানের উন্নতি, ডি বর্তমানের উন্নতি রুখে দিয়ে ভবিষ্যতের উন্নতি। তো এটা অবশ্যই সি হবে, ভবিষ্যতের সুরক্ষার কথা ভেবে বর্তমানের উন্নতি চালিয়ে যাওয়া। এটা কি বলা হবে? স্থিতিশীল উন্নয়ন। এই উন্নয়ন কিন্তু বেশি দিন টেকে, তাই স্থিতিশীল। এবং এই স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে কিন্তু আসলেই ভবিষ্যৎ প্রজন্মকে সময় দেওয়া, তারাও যেন মানে এই গচ্ছিত সম্পদ যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যাওয়ার আগেই কিছু না কিছু একটা বিকল্প তৈরি করে নেয়, এই সুযোগটা করে দেয়। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় কি? এ লিথিয়াম, বি সোডিয়াম, সি সিলিকন এবং ডি কপার। তো অ্যান্সার হবে সিলিকন। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? এ জীবাশ্ম জ্বালানি, বি সৌরশক্তি,
সি জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি, ডি বায়ু শক্তি। তো অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। 31 নম্বর প্রশ্ন, বর্তমান শক্তির চাহিদার বেশিরভাগ আসে কোথা থেকে? সেটা এ সৌরশক্তি থেকে, বি বায়ু শক্তি থেকে, সি জোয়ার ভাটা শক্তি থেকে এবং টি জীবাশ্ম জ্বালানি থেকে। তো অ্যান্সার হলো জীবাশ্ম জ্বালানি থেকে, কারণ কয়লা জ্বালিয়ে তাপ বিদ্যুৎই এখন আপাতত আমাদের শক্তির চাহিদা মেটাচ্ছে। ওকে। 32 নম্বর প্রশ্ন, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এ সৌরকোষের মাধ্যমে, বি সোলার কুকারের মাধ্যমে, সি প্রেসার কুকারের মাধ্যমে, ডি ইলেকট্রিক মোটরের মাধ্যমে। অ্যান্সার হবে সৌরকোষ। 33 নম্বর প্রশ্ন, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এ সমুদ্রে, বি মাটিতে, সি উদ্ভিদ দেহে নাকি ডি প্রাণীতে। তো সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে একমাত্র উদ্ভিদরাই, উদ্ভিদ দেহে হবে এটা। 34 নম্বর, জীবাশ্ম জ্বালানির মধ্যে সব থেকে কম দূষণ ঘটায় কে? মানে খারাপের মধ্যেও ভালোই আর কি। তো এ ডিজেল, বি কয়লা, সি কেরোসিন, ডি প্রাকৃতিক গ্যাস। তো অ্যান্সার হবে প্রাকৃতিক গ্যাস, এটি তুলনামূলক কম বায়ু দূষণ ঘটায়। 35 নম্বর প্রশ্ন, অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কোনটি? এ বায়ু শক্তি, বি পেট্রোলিয়াম শক্তি, সি পারমাণবিক শক্তি নাকি ডি সৌরশক্তি। তো অ্যান্সার হবে পেট্রোলিয়াম শক্তি, এটা অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। 36, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? এ ওজোন গ্যাস, বি মিথেন, সি অক্সিজেন, ডি নাইট্রোজেন। তো অ্যান্সার হবে মিথেন। এ মিথানোকক্কাস, বি মিথানোব্যাকটেরিয়াম, সি এ এবং বি উভয়, ডি কোনোটি নয়। তো অ্যান্সার সি হবে, কারণ মিথানোকক্কাস এবং মিথানোব্যাকটেরিয়াম দুটোই কিন্তু মিথানোজনিক ব্যাকটেরিয়া। এরা কিন্তু তোমার বায়োমাসকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করতে সাহায্য করে। 38, ভারতবর্ষের সব থেকে বড় বায়ু শক্তির খামার স্থাপিত হয়েছে কোন স্থানে? এটাই শেষ প্রশ্ন। এ তামিলনাড়ুর কন্যাকুমারী, বি গুজরাটের সুরাট, সি উত্তরাঞ্চলের হরিদ্বার নাকি ডি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ। তো অ্যান্সার হবে তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে যে তোমার বায়ুশক্তি খামার তৈরি হয়েছে বা বায়ুশক্তি কেন্দ্র, সেটা কিন্তু সবথেকে বড়। তো আজকের এই পর্যন্ত, ফিরে আসবো নতুন আরেকটি পর্ব নিয়ে, যে পর্বে কিন্তু আমরা তোমার শূন্যস্থান পূরণ নিয়ে কথা বলবো। ঠিক আছে, টাটা।